আমি সোহানা, পর্ব ১২। প্লাস্টিকের বড় প্লেটটায় উঁচু স্তূপ হয়ে আছে খাবার। সবই ক্যানের খাবার, রাখা হয় ২০০০ বছর আগে বানানো শীতল পাপুড়ে ট্যাঙ্কের ভেতর। প্লেটটা সাবধানে পাইথনের সামনে নামিয়ে রাখল আশরাফ। নামিয়ে রাখার সময় ছুরিটা ওর হাতের কয়েক ইঞ্চির মধ্যে চলে এলো। ইচ্ছে করলে ওটা ছোঁ দিয়ে তুলে নিয়ে পাইথনের গলায় বসিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে সে, কিন্তু চেষ্টাটা ব্যর্থ হবে। পাইথনের অন্যমনস্ক ভঙ্গিটা দারুণ সন্দেহজনক। সে বোধহয় ধরেই নিয়েছে আশরাফ এরকম একটা সুযোগ বোধহয় হাতছাড়া করবে না। চেষ্টা করলে তার পরিণতি কি হবে আন্দাজ করতে পারল আশরাফ। হাতির পায়ের মতো মোটা ওই ২ হাত দিয়ে তার কনুই ও কবজি মটমট করে ভেঙে ফেলবে পাইথন। পিছু হটল আশরাফ, ঠোঁটে ব্যগ্র হাসি ফুটিয়ে জানতে চাইল, সব ঠিক আছে তো? কখনো যদি কিছু ঠিক না থাকে, বলল পাইথন। তুলে নিল ছুরি আর ফর্ক। ধরে নিতে পারো কোনো না কোনোভাবে তোমাকে আমি ঠিকই জানাবো। ইঙ্গিতে একটা ফোল্ডিং ক্যানভাস চেয়ার দেখালো সে। বসো। প্রচুর খায় পাইথন, প্রায় ৫ জনের খাবার একা, কিন্তু গোগ্রাসে গেলে না, খায় ধীরে ধীরে। খাওয়ার সময় আশরাফ সামনে থাকলে মজা পায় সে। আশরাফ তাকে হাসির খোরাক যোগায়। তুমি হয়তো লক্ষ্য করে থাকবে, খোশ আলাপের সুরে বলল পাইথন, আমি যখন দাঁড়াই আমার হাত দুটো প্রায় হাঁটু ছাড়িয়ে যেতে চায়। ব্যাপারটা তোমাকে কিসের কথা মনে করিয়ে দেয় বলো দেখি আশরাফ? ব্যাকুল দেখালো আশরাফকে, খানিকটা সন্তুষ্ট। এরকম দেখানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চেহারায় এসব ফুটিয়ে তোলা তার জন্য তেমন কঠিন নয়। পাইথনকে সঙ্গে নিয়ে রশির ওপর দিয়ে হাঁটছে সে। ভারসাম্য বজায় রাখা খুবই ভীতিকর একটা ব্যাপার। মনে করিয়ে দেয়, এমন সুরে বলল সে যেন স্মৃতি হাতড়াচ্ছে। মনে করিয়ে দেয় একজন অ্যাক্রোবেটের কথা। সত্যি? উৎফুল্ল দেখালো পাইথনকে। কেন? কেন তা ঠিক বলতে পারবো না। গলায় সামান্য বেপরোয়া ভাব আনল আশরাফ। আমার ধারণা রশি ধরে ঝোলাঝুলি করলে মানুষের হাত লম্বা হয়। ব্যাপারটা তোমাকে মানুষ আকৃতির কোনো পশুর কথা মনে করিয়ে দেয় না? এই যেমন ধরো গরিলা। পাইথনের কুৎসিত মুখে গাল ভরা হাসি। জিসাস নো! তাড়াতাড়ি বলল আশরাফ। দম ফেলার জন্যও থামল না সে। তাড়াতাড়ি প্রসঙ্গ পাল্টাবার জন্য এমন ভাব দেখালো যেন তার চিন্তা জগতে বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। বলছিলাম কি, টুয়ারেগদের সম্পর্কে জানেন আপনি? ওরা যে কোনো বয়সের মেয়েদের সঙ্গে জোট বাঁধে, কেউ কোনো প্রশ্ন তোলে না। দ্য ফাউকল্ড নামে এক লোক ছিল, নিজেদের তামাহক ভাষায় একটা অভিধান লেখে সে। জানেন তাতে কৌমার্য বলে কোনো শব্দই রাখা হয়নি। নৈতিকতার ধারণা সম্পূর্ণ অনুপস্থিত। এ ধরনের প্রবণতায় সম্পূর্ণ সায় আছে আমার, বলল পাইথন। খাবার চিবানোয় কোনো বিরতি নেই। তুমি ঠিক জানো, আমাকে দেখে গরিলার কথা মনে পড়ে না তোমার? ৩ দিন না কামানো খোঁচা খোঁচা দাড়িতে আঙুল ঘষল আশরাফ। না। ১ সেকেন্ড ইতস্তত করল সে। তবে ব্রুনেলকে দেখে মনে পড়ে, ছোট ব্যস্ত একটা গরিলা। হাসির ধমকে ঝাঁকি খেল পাইথন, ভেজা ভেজা বাম চোখটা মুছল। তুমি হলে গিয়ে আপাদমস্তক সতর্ক মানুষ আশরাফ, বিপদ সম্পর্কে ভারী সাবধান। আশরাফ মুছল তার ভুরু। স্বস্তির হাসি দেখা গেল মুখে, তবে কথা বলল না। মাছিগুলো তার মুখের চারপাশে ভনভন করছে। গরম আর তেষ্টার চেয়েও খারাপ এগুলো, এমনকি মাঝে মধ্যে উন্মাদ করা ভয়ের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। ওগুলো তাড়াবার জন্য সারাক্ষণ হাত ঝাপটাচ্ছে সে। পাইথন অবশ্য তাড়ায় না। তার প্রকাণ্ড মুখে অবাধে ঘুরে বেড়ায় মাছিগুলো। ওগুলোর অস্তিত্ব সম্পর্কে যেন সে এতটুকু সচেতন নয়। অল্প বয়সে আমি যখন কলেজে পড়ছি, স্মৃতি রোমন্থনের সুরে বলল পাইথন, সবাই আমাকে কিংকং বলতো। ব্যাপারটা আমি একেবারেই পছন্দ করতাম না। চেহারায় এমন কৌশলে আহত ভাবটুকু ফুটিয়ে তুলল আশরাফ, দেখে যাতে মনে হয় এটা তার ভান। পছন্দ করতাম না বললে আসলে কিছুই বলা হয় না। মুখে উৎফুল্ল হাসি, খেতে খেতে বলে চলেছে পাইথন। রাগে আমার সারা শরীরে আগুন জ্বলে উঠত। আমি যে দেখতে কুৎসিত এ কথা বলতে দ্বিধা করতো না কেউ। বললে তুমি হয়তো বিশ্বাস করবে না আশরাফ, কুৎসিত বলে নিজের উপর ঘৃণায় আত্মহত্যা করতে ইচ্ছে হতো আমার। হঠাৎ গলা ছেড়ে হেসে উঠল সে। তারপর কি হলো জানো? জানো কি আবিষ্কার করলাম আমি? কি আবিষ্কার করলেন?
কৌতূহল প্রকাশ করে গম্ভীর হয়ে উঠল আশরাফ। আবিষ্কার করলাম, বরং বুদ্ধিমানই বলা যায় আমাকে। আশেপাশে যাদেরকে দেখতে পাই তাদের সবার চেয়ে অনেক বেশি শক্তিশালী আমি, এবং আমার ভেতর অসহায় বোধ বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। ব্যথার নরম স্নায়ুগুলোকে ঘিরে রেখেছে মোটা চামড়ার আবরণ, ফলে কোনো কিছুতেই আমি ব্যথা পাই না। এর বোধহয় একটা মেডিকেল টার্মও আছে। সামান্য হতভম্ব দেখালো আশরাফকে। হঠাৎ করে আপনি আবিষ্কার করতে পারেন না, আপনি আসলে প্রথম থেকেই জানতেন। ব্যথা অনুভব না করার প্রসঙ্গে বলছি। হ্যাঁ, জানতাম। তবে আমার কুৎসিত চেহারা ব্যাপারটার তাৎপর্য অনুধাবন করতে দেয়নি আমাকে। কাজেই আমার কাছে ব্যাপারটা আবিষ্কারের মতোই ছিল। চেয়ারটা ক্যাচক্যাচ করে প্রতিবাদ জানালো। শব্দ না করে হাসছে পাইথন। আমার ৬ জন সহপাঠী সিদ্ধান্ত নিল কিংকংকে খোঁচাবে। গোটা ব্যাপারটা বীভৎস একটা চেহারা পেয়ে যায়। দেখলাম কিছুই আমাকে করতে হলো না, শুধু আত্মরক্ষার চেষ্টা বাদে। তাতেই গুরুতরভাবে আহত হলো ওরা, অথচ আমার গায়ে আঁচড়টিও লাগেনি। এমন নয় যে ওরা সাধ্যমতো লড়েনি, শেষ পর্যায়ে প্রাণ বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছিল, সন্দেহ নেই। তারপরই ব্যাপারটার তাৎপর্য ধরা পড়ে গেল আপনার কাছে? হ্যাঁ, তারপরই। আমার কদর্যতা শুধু চেহারার মধ্যেই নিহিত নয়, তার শিকড় আরো অনেক গভীরে। ব্যথা অনুভব না করা ছাড়াও এমন সব আঘাত এত বিপুল পরিমাণে সহ্য করতে পারি আমি, যে তার সিকিভাগ আঘাত সহ্য করার ক্ষমতা অন্য কোনো মানুষের নেই। তার আগেই হয় জ্ঞান হারাবে তারা, নয়তো মারা যাবে। ঠোঁট মুড়ে হাসলো পাইথন। রানা ব্যাপারটা উপলব্ধি করতে পারে, বছর কয়েক আগে। মাথা ঝাঁকালো আশরাফ। তার একটা সন্দেহ সম্পর্কে নিশ্চিত হলো সে। সত্যিই তাহলে অতীতে একবার মুখোমুখি দাঁড়িয়েছিল রানা ও পাইথন। আমি আরো বুঝতে পারি, বলে চলেছে পাইথন, আমার মনটাও আর সবার চেয়ে আলাদা। মেয়ে মানুষ, মদ, ড্রাগ, এসবের কোনোটারই কোনো অ্যাডিকটিভ এফেক্ট নেই আমার উপর। বাধা না পড়ার সামান্যতম ভয় ছাড়াই এসব আমি ব্যবহার করতে পারি। আশরাফের দিকে তাকিয়ে ফিকফিক করে হাসলো সে। কাজেই আমি বদলে গেলাম, বলা যায় প্রায় আমূল। এক মুহূর্ত পর মিনমিন করে, যদিও অনুমোদনের সুরে, বলল আশরাফ, নিজেকে চিনতে পারাটা গুরুত্বপূর্ণ বৈকি। তারপর থেকে নিজের উপর আপনার আর কোনো ঘৃণা থাকলো না, কেমন? ঘৃণা তো থাকলোই না, বরং শ্রদ্ধা এসে গেল। হাসলো পাইথন। খাবারের শেষটুকু মুখে পুরল সে। চিবিয়ে ঢোক গেলার পর খুশি মনে বলল, শুধু মৃত্যুর প্রতি আকর্ষণটা একটা পর্যায়ে পর্যন্ত থেকেই গেল আমার ভেতর। আগে নিজের মৃত্যুর কথা ভাবতাম, অর্থাৎ আত্মহত্যার প্রবণতা ছিল। এখনো মৃত্যুর কথাই ভাবি, তবে নিজের নয়। এই যা পার্থক্য। সত্যি কথা বলতে কি, মৃত্যু আমাকে টানে। মানুষকে মরতে দেখলে আমার ভালো লাগে। মানুষের মৃত্যু ঘটাতে ভালোবাসি আমি। এবার বলো, আমার কাহিনীটা দারুণ ইন্টারেস্টিং নয়? ইয়ে মানে, খিকখিক করে হাসলো আশরাফ। ব্যাপারটা সামান্য হলেও উদ্বেগজনক। তুমি ভারী চতুর লোক। তোমার জন্য ব্যাপারটা আসলে উদ্বেগজনকই বটে। ছুরি আর কাঁটা চামচ রেখে চেয়ারে হেলান দিল পাইথন। অদ্ভুত এক অন্যমনস্ক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আশরাফের দিকে। গা গরম হয়ে উঠল আশরাফের। তেষ্টা পেল, ভয় লাগলো। চেহারায় এসব প্রকাশ পেতে দিল সে। কাল লাঞ্চের সময় এরকম একটা অধিবেশনে পাইথনের সঙ্গে বসতে হয়েছিল তাকে। সেটা এখনকার চেয়ে অনেক সহজ ও নিরাপদ ছিল, কারণ সময়টা বেশিরভাগই ব্যয় হয়েছিল ফটোস্টেট করা কয়েকটা কাগজ পড়ে। অনূদিত মাস প্যাপিরাসে হারানো পাতা থেকে করা। মাসে কি বিপুল পরিমাণ গুপ্তধন লুকানো আছে, আশরাফের কাছে তা প্রকাশ করে দিয়ে ভারী পুলক ও আনন্দ লাভ করেছে পাইথন। এগুলো পড়ে শোনাবার পর বলেছে, গুপ্তধনের পরিমাণ এত বেশি হওয়ার কারণেই তার পক্ষে কোনো সাক্ষীকে বাঁচিয়ে রাখা সম্ভব নয়, কারণ কেউ বেঁচে থাকলেই দুনিয়ার লোককে সব কথা বলে দেবে। অনুবাদ করা অংশটা মুখস্থ করে রেখেছে আশরাফ। অতএব আমি, ডোমিটিয়ান মাস, রোমের একজন শাসক, ফেবিয়াস এর পুত্র, নুমিডিয়ার একজন ম্যাজিস্ট্রেট, দেহরক্ষী নিয়ে আফ্রিকা নৌভা ছাড়িয়ে অজানা দেশে অভিযানে বেরোলাম এবং দক্ষিণের রাজকুমারের কথা জানতে পারলাম, যিনি এই এলাকায় বসবাসরত আউরিয়া জাতিকে শাসন করেন। কোনো কোনো জাতির সঙ্গে বন্ধুত্ব হলো আমার। আমার বাবা ফোবিয়াস সেই উদ্দেশ্যেই আমাকে পাঠিয়েছেন। এলাকাগুলো বেশিরভাগই খালি ও অনুর্বর, অথচ দু এক জায়গায় মাটি ফুঁড়ে প্রচুর পানি বেরিয়ে আসে, ফলে গাছপালা জন্মায়।
অভিযানের তৃতীয় বছরে বারবার জনগোষ্ঠীর একটা উপজাতির সাক্ষাৎ পায় মাছ। গোটা একটা উপত্যকা জুড়ে বসবাস করছে তারা। পরে এই উপত্যকাটা তার নামে পরিচিতি পাবে। উপজাতির সর্দারের মেয়েকে বিয়ে করে সে, তার ভাষায় যাকে দক্ষিণের রাজকুমারী বলা হয়েছে। তারপর দ্রুত রোমান দক্ষতা ও অধ্যবসায়ের সাহায্যে এলাকায় নিজের একটা ক্ষুদে সাম্রাজ্য স্থাপন করে ডোমিটিয়ান মাস। দক্ষিণ থেকে ক্রীতদাস আনা হলো, নতুন ঈশ্বরদের নাম ও গুণ প্রচার করা হলো, প্রতিষ্ঠিত হলো রোমান প্রশাসন। কিন্তু এইটুকুই সব নয়, বাবার আকাঙ্ক্ষা বিশ্বস্ততার সঙ্গে পূরণ করার চেষ্টা করলো যুবক মাস। তার বাবা নুমিডিয়া প্রদেশের ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করার সময় নিজেদের জন্য একটা ঠিকানা খুঁজে পাবার পরিকল্পনা করছিলেন। এ ব্যাপারে বাবার প্রতি পূর্ণ সমর্থন ছিল মাসের। এক পর্যায়ে নিজেদের জন্য ঠিকানা খোঁজার দায়িত্বটা বাবার বদলে ছেলের কাঁধে চাপল। পদোন্নতি পেয়ে তার বাবা রোমে বদলি হয়ে যাওয়ায়। তারপর পরবর্তী 10 বছর ধরে আফ্রিকা চষে যেখানে যত মূল্যবান সম্পদ ও সামগ্রী পেয়েছেন, ক্যারাভানের সাহায্যে সবই ছেলের কাছে পাঠিয়ে দিয়েছেন ফোবিয়াস। বুদ্ধিমান ও উদ্যোগী মানুষের জন্য লুটপাট করার সুযোগ সবসময়ই থাকে। রোমান সাম্রাজ্যের অধিপতিরা ফেজান, মৌরিতানিয়া প্রভৃতি আফ্রিকান শহরগুলো থেকে বিপুল পরিমাণ ধন সম্পদ সংগ্রহ করেছিলেন। সেগুলোর বেশিরভাগই ফোবিয়াসের মাধ্যমে রোমে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু তা পৌঁছায়নি। ফোবিয়াস আততায়ীর হাতে মারা যান। ছেলে মাস সিদ্ধান্ত নেয় যেখানে আছে সেখানেই থাকবে সে, লম্বা রোমান হাতের নাগালের বাইরে। পাথুরে শহরের নিচে কোথাও 2000 বছর ধরে পড়ে আছে তাদেরই সেই বিপুল গুপ্তধন। জীবনের শেষ দিকে গুপ্তধনের একটা তালিকা তৈরি করে মাস। তালিকায় সোনা ও রূপো ছিল, ছিল মুদ্রা, প্লেট, ছিল বার্বার জাতের মৃৎশিল্প, অলংকার, আইভরি, অ্যান্টিক্স, অস্ত্র বা হাতিয়ার, ঢাল ও তলোয়ার, সোনার বাসন, রত্নখচিত রূপোর অলংকার আর মূল্যবান পাথর। তালিকায় গার্মেন্টস পাথর সম্পর্কে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। অত্যন্ত খাঁটি চুনি পাথর এবং আকারে সেগুলো এত বড় যে 2 হাত এক করা অবস্থায় একজন মানুষ খুব বেশি হলে মাত্র গোটা 10 ধরতে পারবে। সংখ্যায় প্রায় 600-র কাছাকাছি হবে। শুধু চুনি নয়, অন্যান্য পাথরও ছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে আফ্রিকার উপকূল শাসন করেছে ফিনিশিয়ান, পার্সিয়ান, গ্রিকরা। এমন একটা সময়ে মানুষ যখন তাদের ধন সম্পদ নিজেদের সঙ্গে বহন করত। কিছু কিছু অমূল্য রত্ন বর্ণনা থেকে বোঝা যায় কাটা ও পালিশ করা হয়েছে দুনিয়ার পূব দিকে। প্রথমে এগুলো গ্রিকদের হাতে পড়ে, তারপর রোমান বিজয়ীদের হাতে। সবগুলো জড়ো হয় এক জেনারেলের ব্যক্তিগত সংগ্রহশালায়, তারপর চুরি হয়ে যায় নয়তো হারিয়ে যায় এক যুদ্ধে। ডমিটিয়ান মাস তখনও জন্মগ্রহণ করেনি। এগুলো এ সময় তার তৈরি শহরে এসে পৌঁছায়। আজ সেসব পাথরের মূল্য আন্দাজ করা সত্যি কঠিন। কয়েকশো মিলিয়ন স্টার্লিং পাউন্ড হওয়া বিচিত্র কিছু নয়। তবে দুঃখের বিষয় হলো মাস তার ডায়েরিতে গুপ্তধনের সঠিক অবস্থান উল্লেখ করে যায়নি। ব্যাপারটা যে ইন্টারেস্টিং, এ ব্যাপারে আশা করি তুমি আমার সাথে একমত হবে। আশরাফের পড়া শেষ হতে মুখ খুলল পাইথন। খর্বকায় ও অল্পবুদ্ধি ডক্টর জিমসন গুপ্তধন সম্পর্কে লেখা পাতাগুলো লুকিয়ে রেখেছিল। ব্যাটা ছিল ইহুদি, হোয়াইটস্টোনও তাই। ওরা গোপনে পরামর্শ করেছিল গুপ্তধন উদ্ধার করে ইসরায়েলি সরকারের হাতে তুলে দেবে। গুপ্তধন বেচা টাকা দিয়ে তারা যাতে ইসরায়েলের অর্থনীতিকে চাঙ্গা করতে পারে। তাদের ভাষায় এটা একটা জনহিতকর কাজ। চওড়া হাসি ফুটল পাইথনের কুৎসিত মুখে। এ কথা তো আলজেরিয়ান সরকারকে বলা সম্ভব নয়, তবে স্যার ভিক্টর ক্যানিংকে না বলে উপায় ছিল না। কারণ মাটি খুঁড়ে শহরটাকে বের করতে একজন ধনী লোকের সাহায্য তো দরকার। এত লোক থাকতে ভিক্টর ক্যানিংকে বেছে নিল ওরা। ক্যানিংকে? ও মাই গড! শব্দহীন অদম্য হাসিতে কাঁপতে লাগলো প্রকাণ্ড দৈত্য। ঘটনাটা তাকে বিপুল আনন্দ দিয়েছে। অতীত থেকে বর্তমানে ফিরে এলো আশরাফ। দেখলো তার দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছে পাইথন। ব্যাপারটা ভারী অদ্ভুত, নরম সুরে বলল পাইথন। এইমাত্র তুমি যখন আনমনা হয়েছিলে, তোমাকে রীতিমতো ইন্টেলিজেন্ট দেখাচ্ছিল। নিজেকে অভিশাপ দিল আশরাফ। অকস্মাৎ মুখভাগ বদলানো উচিত হবে না, বুঝতে পারল সে। ধীরে ধীরে মেরুদণ্ড সিধে করল, পাইথনের দিকে তাকালো, চেহারায় সামান্য রাগ মেশানো বিহ্বল ভাব ফুটিয়ে। আমাকে বোকা বলে মনে করা হয় এ আমি বিশ্বাস করি না, কারণ আমি তা নই। ফিক ফিক করে হাসল পাইথন।
তা বোধহয় নও, বলল সে, হাবভাব দেখে মনে হলো চিন্তিত। তা বোধহয় সত্যিই নও। প্রকাণ্ড আঙুলগুলো টেবিলের উপর কিছুক্ষণ ড্রাম বাজালো, তারপর ইঙ্গিতে খালি প্লেটটা দেখালো সে। টেবিলটা পরিষ্কার করো, তারপর চলো দেখে আসি লেবাররা কিরকম কাজ করছে। আশরাফের চেহারায় সমীহ নরম সুরে জানতে চাইল, মাসে পানির সরবরাহ সম্পর্কে আপনার স্বামী কিছু জানতে পেরেছেন মিসেস হোয়াইটস্টোন? আজ সন্ধ্যায় গ্যাস চেম্বারে আবার ওদের যত্ন নেওয়া হবে। ব্যাপারটা ভুলে থাকার জন্য আলাপ জমাবার চেষ্টা করছে সে। স্বামীর বিছানায় বসে আছেন ভদ্রমহিলা। রাতে ঘুমানো ছাড়া বেশিরভাগ সময় এখানেই কাটান তিনি। স্ত্রীর কথার প্রায় কোনো জবাবই দেন না প্রফেসর। তাকে কথা বলাবার চেষ্টা করা হলে ক্ষেপে যান। আশরাফের ধারণা ভদ্রলোকের মন ও মাথায় অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। টিমের তরুণ সদস্যরা নিজেদের মধ্যে এক আধবার কথা বলে বটে, তাও অত্যন্ত অলস ও নিরাসক্ত ভঙ্গিতে। সাধারণত ইতিমধ্যে মাটি খোঁড়ার যেসব কাজ করা হয়েছে সেসব বিষয়ে আলোচনা করে তারা, বর্তমান পরিস্থিতি নিয়ে নয়। বর্তমান তাদের কাছে আতঙ্ককর দুঃস্বপ্ন, সেদিক থেকে মন ফিরিয়ে নিয়েছে। নবাগত 4 জন আগন্তুকের সঙ্গে খুবই কম কথা বলে তারা, তবে ভয় ও সন্দেহ ভরা দৃষ্টিতে সারাক্ষণ তাকিয়ে থাকে। এখানে বেশি দিন থাকতে হলে সেও ওদের মতো প্রাণহীন জড় পদার্থে পরিণত হবে, কল্পনা করে শিউরে উঠল আশরাফ। এখন দুপুর, কাজের বিরতি। ভোর থেকে একটানা বেলা 12:30 পর্যন্ত কাজ করেছে বন্দিরা, তারপর কমন রুমে এনে খাবার দেওয়া হয়েছে তাদের। রোদের প্রখরতা কমলে আবার 4টের সময় কাজ শুরু করবে ওরা, 7টা পর্যন্ত আর কোনো বিরতি নেই। মিসেস হোয়াইটস্টোনের চেহারায় ক্লান্তির ছাপ। স্বামীর দিকে তাকালেন তিনি, তারপর আশরাফের দিকে। ভদ্রমহিলার চোখ দুটো ভেতর দিকে ডেবে গেছে, চেহারায় বিহ্বল একটা ভাব। পানি, বিড়বিড় করলেন তিনি। হ্যাঁ, মনে পড়েছে, আলোচনা হয়েছিল, কিন্তু ওকে আপনার বিরক্ত করা উচিত হবে না। ও কি আর নিজের মধ্যে আছে মিস্টার, দুঃখিত, আপনার নামটা আমি স্মরণ করতে পারছি না। ওকে নিয়ে ভারী চিন্তায় আছি। স্বামীর কাঁধের ওপর একটা হাত রেখে মৃদু চাপ দিলেন। দিনের পর দিন কোদাল আর শাবল চাপিয়ে হাতের তালু ক্ষতবিক্ষত হয়ে আছে। না, ওকে আমি বিরক্ত করব না, বলল আশরাফ। কিন্তু আপনার কি মনে নেই ওয়াটার সাপ্লাই সম্পর্কে কি আলোচনা হয়েছিল? মুখের সামনে থেকে মাছি তাড়ালেন মিসেস হোয়াইটস্টোন। ও বলছিল, কি বলছিল? প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন তিনি। হ্যাঁ, ফোগারা সিস্টেম। ফোগারা সিস্টেম কি আশরাফ জানে না। ধারণা করলো রানা বা সোহানা হয়তো বলতে পারবে। ব্যাপারটা অস্বাভাবিক, কারণ আমরা জানতাম আরো অনেক পরে এই সিস্টেম চালু হয়। কথা বলছেন বটে, তবে ভদ্রমহিলার চেহারায় কোনো আগ্রহ নেই। উৎসটা খুঁজে পাবার চেষ্টা করছিলাম আমরা। কাছাকাছি একটা নদী বা কুয়া থাকতে হবে। নিশ্চয়ই সেটা 1000 বছর বা আরো বেশি দিন আগে শুকিয়ে গেছে, তবে চিহ্ন থাকবে। তারপরে তো ওই লোকগুলো হাজির হলো। হঠাৎ চোখ বুজে শিউরে উঠলেন তিনি। কয়েকটা ভাঁজ পড়ল মুখে। আশরাফ বুঝতে পারল কান্না থামাবার চেষ্টা করছেন। মৃদু নরম গলায় বলল সে, হাল ছাড়বেন না মিসেস হোয়াইটস্টোন। আমি আপনাকে বলছি, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ছোট কামরাটার দিকে যাচ্ছে আশরাফ। ওখানে জেনি আছে। সব ঠিক হয়ে যাবে না, ভাবছে সে। কিভাবে সব ঠিক হবে শুনি? রানা ও সোহানাকে যতটুকু চেনে সে, ওরা জাদু জানে না। আর তাক লাগানো কয়েকটা জাদু দেখাতে না পারলে এখান থেকে উদ্ধার পাবার কোনো সম্ভাবনা নেই ওদের। জাদু তো জানেই না, তার উপর সমস্যাটাকে ওরা যে দৃষ্টিতে দেখছে তাতে উদ্ধার পাবার সম্ভাবনা আরো কমে তো বাড়ে না। রানা ও সোহানা দুজনেই শুধু নিজেদের প্রাণ বাঁচানোর কথা ভাবছে না, ভাবছে কিভাবে সবগুলো বন্দীকে নিয়ে পালানো যায়। মুশকিল হলো একটা নো ম্যানস ল্যান্ডে রয়েছে ওরা। বাইরে থেকে সাহায্য পাঠাবার কোনো আশা নেই, তার উপর ওরা নিরস্ত্র। আজ বিকেলে আবার পাইথনের সঙ্গে বসতে হবে তাকে। মনে পড়তেই ঘেমে গেল আশরাফ। এর চেয়ে অনেক ভালো ছিল মাটি খোঁড়ার কাজ পেলে। পাইথনের হাসির খোরাক হওয়ার মানে হলো প্রতি মিনিটে 1 বছর করে আয়ু কমে যাওয়া। হতাশ ভাবটা মন থেকে মুছে ফেলে নতুন পাওয়া আইডিয়াটা নিয়ে ভাবল সে। সন্দেহ নেই আইডিয়াটা কোনো কাজের নয়, তবে অন্তত ডাইভারশন হিসেবে কাজে দিতে পারে। খিলানের নিচ দিয়ে ছোট কামরাটায় ঢুকলো সে। ঢুকেই বিব্রত বোধ করলো আশরাফ। কাপড় চোপড় খুলে হাঁটু গেড়ে বসে রয়েছে যিনি।
হাতে বালি নিয়ে গায়ে ঘষছে। এটা হলো তাদের গোসলের বিকল্প। পদ্ধতিটা সোহানার কাছ থেকে শিখেছে। শরীর পরিষ্কার রাখার জন্য খুব কাজ দেয়। ওদের সমস্ত জিনিসপত্র কেড়ে নিয়েছে শত্রুরা, এমনকি একটা তোয়ালে বা টুথব্রাশ পর্যন্ত দেয়নি। ওদের দিন কাটছে আদিম মানুষদের মতো। একটা কানাগলির শেষ মাথায় ল্যাট্রিনটা কমন রুম থেকে যাওয়া যায়। প্রকৃতিরই তৈরি একটা গভীর ফাটল মাত্র। কিনারার কাছে স্তূপ করা আছে বালি, গজদের এক চটও টাঙানো আছে সামনের দিকটায়। নোংরা থাকতে হচ্ছে বলে আর্কিওলজিক্যাল টিমের কারো কোনো অভিযোগ নেই, ব্যাপারটা তাদের অভ্যেস হয়ে গেছে। তবে রানা ও সোহানার দলটা নিয়মিত স্যান্ড ব্যাথ নেয়। সোহানা বলেছে পরিচ্ছন্ন থাকলে মনোবল অটুট থাকে। খিলানের নিচে থমকে দাঁড়ালো আশরাফ। বলল, দুঃখিত। দুঃখিত হওয়ার কিছু নেই আশরাফ। তাড়াতাড়ি কাপড় তুলে গা ঢাকলো জেনি। আমার হয়ে গেছে। 1 মিনিট শুধু পিছন ফিরে থাকো, কাপড়টা পরে নিই। চোখ সরাবার আগে আশরাফ দেখল জেনির একহারা শরীরটা নিরেট ও অত্যন্ত সুগঠিত। ঘুরল না সে, অন্যদিকে চোখ ঘুরিয়ে বিছানার দিকে এগোলো। বিছানার উপর একজোড়া লোকেটর পড়ে রয়েছে। আজ সকালে খুব বেশি অসুস্থ হয়ে পড়েছিলে কাজ করার সময়? জানতে চাইল সে। খুব বেশি না। দ্রুত হাতে ব্রেসিয়ার পরল জেনি। কোমরে স্ল্যাক্স তুলে আশরাফের দিকে তাকালো, শার্টটা হাতে। চেহারায় উদ্বেগ। বলল, তোমাদের কথা ভেবে খুব চিন্তায় আছি আমি আশরাফ। আজ সন্ধেবেলা গ্যাস চেম্বারে ঢোকানো হবে তোমাদের। মনে করিয়ে না দিলেই ভালো হতো, ভাবল আশরাফ। চিন্তা করো না, জেনিকে অভয় দিল সে। আমার ব্যাপারটা রানা সামলাবে, আর নিজেদেরকে কিভাবে রক্ষা করতে হয় দুজনেই জানে ওরা। তা বটে। ক্ষীণ হাসির রেখা দেখা গেল জেনির ঠোঁটে। শার্টটা গায়ে দিয়ে বিছানায় আশরাফের পাশে এসে বসল সে। সবাই আমরা ওদের ঘাড়ে বোঝা হয়ে আছি, কোনো কাজে লাগছি না। জানি না কিভাবে ওরা এই বিপদ থেকে উদ্ধার করবে আমাদের। তুমি বড় অধৈর্য, বলল আশরাফ। বলার সুরে আত্মবিশ্বাসের ভাব আনার চেষ্টা করলো। ওদেরকে তুমি চেনো না, ঠিকই একটা ব্যবস্থা করবে। হয়তো অযথা সময় নষ্ট, তবু আমার একটা অনুরোধ রক্ষা করবে তুমি জেনি? আমি একটা এক্সপেরিমেন্ট করতে চাই। বড় কামরাটায় নিজের বিছানায় বসে রয়েছে রানা। ওর হাঁটুর উপর চ্যাপ্টা ও সমতল একটা পাথর। কঠিন একটা অ্যারোহেড ঘষে তীক্ষ্ণ করার জন্য ওটাকে কামারের নেহাই হিসেবে ব্যবহার করছে। একটা তীর ইতিমধ্যে বানানো হয়ে গেছে। ট্রেঞ্চ থেকে মাটি ও পাথর তোলার জন্য বেতের বড় আকারের ঝুড়ি ব্যবহার করা হয়। সেই ঝুড়ির একটা সরু বাঁশ চুরি করে এনে তৈরি করা হয়েছে ওটা। প্রথম অ্যারোহেডটাও ঘষে ধারালো করা হয়েছে। ওটা পাতা আকৃতির, মাঝখানে একটা আঙুলের মতো মোটা বোটা আছে। বোটাটা বাঁশের গর্তে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তারপর শক্ত করে বাঁধা হয়েছে সরু তার দিয়ে। তারটাও চুরি করা। ধনুকটা এখনো পুরোপুরি তৈরি হয়নি। ধনুকের জন্য কাঠ ব্যবহার করছে রানা। প্যাপিরাস আবিষ্কৃত হবার পর মাসে প্রথম এসেছিল আরব বেদুইনরা। বালি সরিয়ে তারাই উপত্যকায় ঢোকার প্রবেশপথটা মুক্ত করে। সম্ভবত তাদেরই তাঁবুর একটা অংশ ছিল কাঠটা। ধনুক তৈরি করার জন্য আদর্শ। ব্যবহার করার আগে আরো কিছু কাজ আছে ওটার উপর। খানিকটা চাচতে হবে, আকৃতি ঠিক করার জন্য বাঁকা করতে হবে আরেকটু। জ্যা বা ছিলা হিসেবে ব্যবহার করা হয়েছে 1 ইঞ্চি চওড়া নাইলন, পাওয়া গেছে জেনির মোজা থেকে। পাক খাইয়ে শক্ত করা হয়েছে ওটাকে। আশরাফের বিছানায় বসে রয়েছে সোহানা, রানার দিকে মুখ করে। ওর হাতে রানার তৈরি একটা ছুরি। হাতলটা কাঠের, তার দিয়ে আঁটো করে বাঁধা। ফলাটা লোহার। কয়েকশো বছর মাটির নিচে পড়ে থাকায় ভোঁতা হয়ে গেছে ফলার কিনারা। একটা পাথরের ওপর ধীরে ধীরে ঘষছে ও। চোখে অস্বস্তি। সোহানার দিকে একবার তাকালো রানা, তারপর আবার নিচের কাজে মন দিল। চেহারা দেখে কিছু বোঝার উপায় নেই, অন্তত সাধারণ দৃষ্টিতে কিছুই ধরা পড়বে না, কিন্তু ওর মন মেজাজে সূক্ষ্মতম তারতম্য ঘটলেও তা রানার দৃষ্টিতে ধরা পড়ে। ওর চেহারায় অদ্ভুত একটা শান্ত ভাব দেখা দিয়েছে। লক্ষ্য করে মনে মনে সতর্ক হয়ে উঠেছে রানা। ও প্রায় নিশ্চিত কিছু একটা করার সম্ভাবনা দেখতে পেয়েছে সোহানা। ব্যাপারটা ওকে জানায়নি, সেটাই রানার উদ্বেগের কারণ। এর একটাই অর্থ হতে পারে, প্ল্যানটা এমনই যে শুনলে বাধা দিতে পারে রানা। হয়তো অসম্ভব কোনো ঝুঁকি নিতে চাইছে সোহানা। জীবনে এই প্রথম নিজের ভেতর আত্মবিশ্বাসের অভাব বোধ করছে রানা। ও নিরস্ত্র সেজন্য নয়। পেনিফিদার ও ব্রুনেল পুরনো শত্রু।
এই সুযোগে প্রতিশোধ নেবে, কারণ সেটাও নয়। আসল কারণ পাইথন মার্কাস। ওই দানবের সঙ্গে লড়ে জিততে পারবে না ও, এটা প্রমাণিত সত্য। দুজনের শারীরিক শক্তির মধ্যে কোনো তুলনা চলে না। রানার মতো ৪-৫ জন লোককে একা সামলাতে পারবে পাইথন অনায়াসে। তবু স্বভাবসুলভ দৃঢ়তা হারায়নি রানা। মরার আগেই মরে যেতে রাজি নয়, বা লড়ার আগেই কাবু হবে না। লড়তে যে হবে ওকে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। লড়ার জন্য মানসিকভাবে তৈরিও সে। জানে পারবে না, হেরে যাবে। আর পাইথনের সঙ্গে হেরে যাওয়া মানে মৃত্যু। ও মারা গেলে কি ঘটবে? সমস্ত দায়িত্ব চাপবে একা সোহানার কাঁধে। সোহানার ট্রেনিং, নীতিবোধ, বিবেক সম্পর্কে জানেও। রানা নেই দেখলেও ভয় পাবে না সে। শুধু একার প্রাণ বাঁচানোর চেষ্টা করবে না, কাজেই জিততে না পারুক, লড়ার সময় ওকে লক্ষ্য রাখতে হবে পাইথন যেন যত বেশি সম্ভব মারাত্মকভাবে আহত হয়। সোহানার কাজ তাতে খানিকটা হলেও সহজ হয়ে যাবে। আশরাফ আর জেনিকে বাঁচাতে হবে। জেনিকে দেখতে পেল রানা, হাতে লোকেটর নিয়ে কমন রুমের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত হাঁটাহাঁটি করছে। তার সঙ্গে আশরাফও রয়েছে। কি যেন একটা পরীক্ষা করছে ওরা বেশ কিছুক্ষণ ধরে। রানা আন্দাজ করলো জেনিকে বিপদের কথা ভুলিয়ে রাখার জন্য নিশ্চয়ই কোনো বুদ্ধি বের করেছে আশরাফ। জেনির জন্য মনটা খারাপ হয়ে গেল রানার। কি ভালো একটা মেয়ে, সরল, সাহসী, সুন্দর ও অন্ধ। অথচ কি সাংঘাতিক একটা বিপদে জড়িয়ে পড়েছে বেচারি। কাজ শেষ হয়ে গেলে ওকেও মেরে ফেলা হবে। ফোকারা কি রানা? পেছন থেকে জিজ্ঞেস করলো আশরাফ। রানার সামনে এসে দাঁড়ালো। আন্ডারগ্রাউন্ড চ্যানেল, মরুভূমিতে পানি আনার জন্য মাটি কেটে তৈরি করা হয়। মুখ তুলে বলল রানা, কিছু না ভেবেই। কেন? এমনি জিজ্ঞেস করছি। এ ব্যাপারে আর কি জানো তুমি? খানিক পর পর চিমনি রাখতে হয়, শ্রমিকরা যাতে দম নিতে পারে, পানি যাতে বাতাস পায়। খোলা চ্যানেলে পানি যেমন বাষ্প হয়ে উড়ে যায়, পাতালে তা ঘটে না। সাহারায় এখনো প্রায় ২০০০ মাইল ফোগারা আছে। এখানে সেখানে প্রায় দেখা যায় ফাঁপা বালির দুর্গের মতো মাথা তুলে আছে সারি সারি চিমনি। হঠাৎ কেন তুমি জানতে চাইছো আশরাফ? প্রশ্ন করল সোহানা। না, মিসেস ওয়াটসন শব্দটা উচ্চারণ করলেন কি না, আমি তাকে পানি সম্পর্কে প্রশ্ন করেছিলাম। শোনো তাহলে, আমরা বোধহয় কিছু একটা পেয়েছি। বলা উচিত জেনি পেয়েছে। দুটো বিছানার মাঝখানে চলে এলো জেনি, বসলো রানারটায়। এই কমন রুমেরই তলা দিয়ে একটা অ্যাকুইডাক্ট চলে গেছে। ওটায় পানি নেই প্রায় কয়েকশো বছর, আমার ধারণা, তবে এককালে ছিল। রানা ও সোহানা পরস্পরের দিকে তাকালো। আশরাফ বলল, চিন্তাটা আমার মাথায় এভাবে এলো, আমাদের বন্ধু মাস এবং তার প্রজারা যখন এখানে বসবাস করছিল, তখন নিশ্চয়ই সব জিনিসের অঢেল সাপ্লাইও ছিল। তারপরেও আমার মনে হলো দুজন রোমান এক হলে সবসময় প্রথমে যে কাজগুলো করতো তার মধ্যে একটা হলো অ্যাকুইডাক্ট তৈরি। ভোঁতা ছুরি আর পাথরটা চাদরের ভাঁজে লুকিয়ে রাখলো সোহানা। এখানে? জানতে চাইল সে। পায়ের আঙুল দিয়ে কমন রুমের মেঝেতে টোকা দিল। তাকালো আশরাফের দিকে। এটা নিরেট নয় বলতে চাইছো? বেশিরভাগই নিরেট। লম্বা চেম্বারের একটা পাশ হাত তুলে দেখালো আশরাফ। জেনি অ্যাকুইডাক্টটা পাওয়ার পর ভালো করে দেখার জন্য খানিকটা বালি সরালাম আমরা। পাথরের দুসারি ফলক দেখেছি, মাটিতে গাঁথা। ওদিকে দেয়ালের গা ঘেঁষে একটা সমান্তরাল রেখা ধরে এগিয়েছে। লাফ দিয়ে বিছানা ছাড়লো সোহানা। জেনিকে দু হাতে জড়িয়ে ধরে আবেগে একটা চুমু খেয়ে ফেলল। দম ফেলার ফুসরত পেয়ে জেনি বলল, আইডিয়াটা ছিল আশরাফের। মুখে আড়ষ্ট সলজ্জ হাসি। দুর্ভাগ্য আমি তোমার মতো মেয়ে হয়ে জন্মাইনি। আশরাফের গলায় কৃত্রিম গাম্ভীর্য। মুচকি হেসে চাদরের ভাঁজ খুলল রানা। ভেতরে ছোটখাটো অনেকগুলো জিনিস দেখা গেল। লোহা ও হাড়ের কয়েকটা অ্যারোহেড, লোহার জং ধরা পাত, প্যাঁচানো তার, কাঠের টুকরো, চামড়ার তৈরি স্লিং, কয়েকটা গোল ও মসৃণ পাথর, খাট থেকে খুলে নেওয়া লোহার কয়েকটা লম্বা ও চ্যাপ্টা টুকরো। এরকম একটা লোহার টুকরো হাতে নিল রানা। একদিকের মাথা সামান্য বাঁকা, শীতকাঠির মতো। বলল, চলো দেখে আসি। বালি সরানো হয়েছে, তবু পাথরের ফলকগুলো সহজে চোখে পড়ল না। জয়েন্টগুলো বালি আর ধুলায় ভরাট হয়ে গেছে। দুসারি ফলক সমান্তরালভাবে এগিয়েছে, আকৃতিটা ইংরেজি এল হরফের মতো। এল এর লম্বা বাহুটা শেষ হয়েছে পেছনের দেয়ালের গায়ে, নিচের ছোট বাহুটা লম্বা দেয়ালের গায়ে এসে ঠেকেছে দরজার কাছাকাছি।
কোনো আলোচনা ছাড়াই পেছনের দেয়ালের গায়ে সেঁটে থাকা ফলকগুলোর ওপর মনোযোগ দিল রানা ও সোহানা। ভোতা টুলস দিয়ে ৮ ঘন্টার মতো লাগলো জয়েন্টগুলো পরিষ্কার করতে। আরো ১ ঘন্টা বেরিয়ে গেল প্রথম ফলকটা মাটি খুঁড়ে উপরে তুলতে। অবশ্য দ্বিতীয় ফলকটা প্রায় অনায়াসে তোলা গেল। নিচে চৌকো আকৃতির একটা চ্যানেল, পাথর কেটে তৈরি। ওপরের কিনারায় খানিকটা করে কার্নিশ আছে, ফলে ঢাকনি হিসেবে ফেলা ফলকগুলো একটার সঙ্গে অপরটা সেটে আছে। চ্যানেলটা চওড়ায় ১৮ ইঞ্চির মতো হবে, গভীরতা ওই রকম, শুকনো খটখটে। ঝুঁকলো রানা, চৌকো গর্তের ভেতর মাথা ঢোকালো। এক মুহূর্ত পর সিধে হলো ও, শার্টের বোতাম খুলতে শুরু করলো। আরো দুটো ফলক সরাও, চেষ্টা করে দেখি চ্যানেলের ভেতর ঢুকতে পারি কিনা। তোমার পিঠ চ্যানেলের সিলিংয়ে ঠেকে যাবে, বলল সোহানা। সেক্ষেত্রে আমি যাব। নিঃশব্দে মাথা ঝাঁকালো রানা। অন্ধকার গর্তটার দিকে তাকিয়ে আছে আশরাফ। দেয়ালের নিচে দিয়ে চ্যানেলটা কোন দিকে গেছে কে জানে। বাইরের দিকে কোথাও ভাঙা থাকতে পারে চ্যানেলের মাথা, ভেতরে সাপ বা ইঁদুর থাকতে পারে। তার মতো রানা ও সোহানাও এসব জানে, কিন্তু আলোচনা করছে না, ভয়ও পাচ্ছে না। ওটার ভেতর দিয়ে হামাগুড়ি দিয়ে এগোনো সম্ভব নয়। রানাকে ক্রল করে এগোতে হবে, যাকে বলে বুকে হেঁটে, হাত দুটো থাকবে সামনে লম্বা করা। ভেতরে একবার ঢোকার পর দিক পরিবর্তন করা সম্ভব হবে না, ঘুরতে পারবে না রানা। ফেরার সময় পিছু হটতে হবে ওকে। গর্তটার মুখে ওরা ওর পা দুটো দেখতে পাবে আগে। সমস্ত কাপড় খুলে ফেলল রানা, আন্ডারওয়্যার আর বুট বাদে। রুমালটা কপালে বেঁধে নিল। আশরাফ বলল, কাপড় না খুললেই কি ভালো হতো না? আঁচড় টাচড় কম লাগতো। আশেপাশে লন্ড্রি নেই, বলল রানা। ওরা যদি জিজ্ঞেস করে কাপড় নোংরা হলো কিভাবে, কি জবাব দেব? আরো দুটো ফলক তোলা হতেই গর্তের ভেতর নেমে পড়ল ও, দেয়ালের দিকে পেছন ফিরে। পা দুটো সামনের দিকে পিছলে যেতে দিয়ে শুয়ে পড়ল ধীরে ধীরে, তারপর শরীরটা মুচড়ে উপুড় হলো। আশরাফ আশা করলো ১ ইঞ্চি করে এগোবে রানা, কিন্তু অবাক হয়ে দেখলো টানেলের ভেতর দ্রুত অদৃশ্য হয়ে গেল ও। সে উপলব্ধি করলো রানা ওর ভর চাপিয়েছে বাহু ও পায়ের আঙুলের ওপর। চ্যানেলের মেঝে থেকে শরীরটা ১-১.৫ ইঞ্চি উঁচু হয়ে আছে। সন্দেহ নেই প্রচন্ড চাপ পড়ছে পেশির ওপর। কে জানে এভাবে কত দূর যেতে পারবে ও। এমন হতে পারে সামনেই কোথাও মাটি ধসে পড়ায় বন্ধ হয়ে গেছে চ্যানেলটা। শান্তভাবে অপেক্ষা করছে ওরা। সোহানার চেহারায় কোনো উত্তেজনা নেই, অন্ধকার গর্তটার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে শুধু। আশরাফের হাতে একটা সিগারেট, ধরাবার কথা বোধহয় ভুলে গেছে। সোহানাকে অস্বাভাবিক শান্ত মনে হলো তার। গত ৩ দিনে এরকম শান্ত ভাব তার চেহারায় দেখা যায়নি। কমন রুমের আরেক প্রান্ত থেকে এক লোক ধীর পায়ে হেঁটে আসছে ওদের দিকে। নামটা মনে করতে পারল না আশরাফ। আর্কিওলজিক্যাল টিমের এই একটিমাত্র লোকই এদের সঙ্গে দু একটা কথা বলেছে। কাছে এসে গর্তটার দিকে তাকালো সে। ভোঁতা দৃষ্টিতে বিড়বিড় করে জানতে চাইল, কি এটা? আশরাফ জবাব দেওয়ার আগে সোহানা চাপা স্বরে প্রায় গর্জে উঠল, কোথায় কি দেখছো তুমি? কিছুই নেই এখানে। তুমি আবার চোখে ভুল দেখছো। যাও নিজের বিছানায় গিয়ে শুয়ে থাকো, তা না হলে ওদেরকে বলে তোমাকে গ্যাস চেম্বারে পাঠাবো। রক্তশূন্য হয়ে গেল লোকটার চেহারা। আত্মরক্ষার ভঙ্গিতে একটা হাত তুলে মাথা নাড়ল সে, তারপর ঘুরে চলে গেল। জেনি বলল, মাই গড সোহানা, কাজটা কি তোমার উচিত হলো? বেচারাকে এরকম ভয় না দেখালেও পারতে। ওর ভালোর জন্যই ভয় দেখালাম, বলল সোহানা। আমাদের সবার ভালোর জন্য। মানে? আর্কিওলজিক্যাল টিমের কারো কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যাবে না, বলল সোহানা। কাজেই আপাতত জড় পদার্থ হয়েই থাকুক ওরা। যখন পালাবার সময় হবে যা করতে বলবো তাই করবে ওরা, কোনো তর্ক করবে না। সবাইকে নিয়ে পালাবার কথা ভাবছি আমরা, শুধু নিজেদের গা বাঁচাতে চাইছি না। সবাইকে নিয়ে? কর্কশ্বরে বলল আশরাফ। ইটস হোপলেস সোহানা। গর্তটার দিকে তাকালো সে। টানেলটা থেকে কোথায় উঠতে পারবে না আমার কোনো ধারণা নেই। উপত্যকার মুখে গার্ড আছে, তবু ধরা যাক টানেল থেকে এমন এক জায়গায় মাটির ওপর উঠলো না যেখান থেকে গার্ডদের দেখা যায় না। সেক্ষেত্রে জেনিকে নিয়ে তোমরা, মানে তুমি চলে যেও। আর তুমি? এখানে থেকে পাইথনের হাতে খুন হতে রাজি আছি, কিন্তু ওই গর্তে ঢুকতে পারবো না, বলল আশরাফ। স্রেফ দম আটকে বা ভয়েই মারা যাব। তোমাকে ছাড়া কোথাও যাব না আমি, দৃঢ় কণ্ঠে বলল জেনি। কাজেই, হাসি চেপে বলল সোহানা, অন্তত জেনিকে বাঁচাবার জন্য হলেও ওই গর্তে তোমাকে ঢুকতে হবে আশরাফ। কিন্তু বাকি সবার কি হবে? ভেবেছো প্রফেসর হোয়াইটস্টোনকে এর ভেতর ঢোকাতে পারবে তুমি? যখনকার সমস্যা তখন ভাবা যাবে, এখন চুপ করো তো। ৮ ঘন্টা পর
অস্পষ্ট খসখসে একটা আওয়াজ শোনা গেল। সরু গর্তের ভেতর পা দেখতে পেল ওরা। পিছিয়ে এলো শরীরটা, ঘুরল রানা, বসলো। ঝুঁকে ওর হাত ধরল সোহানা, টেনে তুলল। ঘাম আর ধুলোয় সারা শরীর মাখামাখি হয়ে গেছে, তবে দুটো মাত্র সামান্য আঁচড়ের দাগ দেখা গেল। উত্তেজনায় চকচক করছে রানার চোখ। কথা বলার আগে ঠোঁট থেকে ধুলো মুছল রানা। মন্দ নয় সোহানা, ফলকগুলো জায়গা মতো বসিয়ে রাখো। বলছি, আগে আমি পরিষ্কার হয়ে নিই। ছোট কামরায় ঢুকে দিগম্বর সাজলো রানা, বালি ঘষল সারা শরীরে। 1 মিনিট পর ভেতরে ঢুকলো সোহানা, পরিষ্কার হতে সাহায্য করলো ওকে। পিঠে বালি ঘষে দিল। পানি দিয়ে মুখ ও নাকের ভেতরটা ধুলো রানা, তারপর পুরো 1 পাইন্ট খেয়ে ফেললো ঢকঢক করে। খানিক পর ভেতরে ঢুকলো আশরাফ ও জেনি। সোহানার উদ্দেশ্যে ছোট্ট করে মাথা ঝাঁকালো আশরাফ। পাথরের ফলকগুলো আগেই জায়গা মতো বসানো হয়েছে। আশরাফ ও জেনি সেগুলোর উপর বালি ছড়িয়ে দিয়ে এসেছে। মধ্যাহ্ন বিরতি শেষ হতে এখনো আধা ঘন্টা বাকি। ইতিমধ্যে কাপড় চোপড় পরে নিয়েছে রানা, বসে আছে মিসেস হোয়াইটস্টোনের বিছানায়। হাড় দিয়ে তৈরি একটা চিরুনি দিয়ে মাথা আঁচড়াচ্ছে ও। একটানা কোথাও না থেমে প্রায় 10 মিনিট ক্রল করি আমি, বলল ও। চেহারা ও গলা দুটোই শান্ত এখন। 2-1 জায়গায় টানেলটা সামান্য বাঁক নিয়েছে, কোথাও পাথর সরে যাওয়ায় মাটি ঢুকে পড়েছে, সরু হয়ে গেছে প্যাসেজ। তবে এগোতে খুব একটা অসুবিধা হয়নি আমার। কিন্তু শেষ মাথাটা কোথায় দেখতে পাইনি। টানেলটা বন্ধ হয়ে গেছে। তাহলে যে বললে মন্দ নয়? আশরাফের গলায় রাগ। প্রথমে দেখলাম মাটি পড়ে বন্ধ হয়ে গেছে। মাটি সরাতে গিয়ে দেখি এরপর পাথর, তবে আলগা পাথর। দেরি হলে তোমরা চিন্তা করবে ভেবে ফিরে এসেছি। আমার ধারণা পাথরগুলো সরালে টানেলের মুখটা পেয়ে যাব আমরা। ওটা বন্ধ হয়ে আছে মুখের কাছেই সম্ভবত। 10 মিনিট ক্রল করেছি, তার মানে মুখটা উপত্যকার বাইরেই কোথাও হবে। তার মানে চাইলেই কেউ আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারছি না। আশরাফের গলায় হতাশা। আজ রাতেই আরেকবার যাব আমি, বলল রানা। যতটা পারি পাথর সরাব। হয়তো এভাবে কয়েকবার যেতে হবে, তবে শেষ পর্যন্ত বাইরে বেরোবার একটা পথ ঠিকই পাওয়া যাবে। পালাবার একটা সম্ভাবনা দেখা দিয়েছে মাত্র, তবে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। বুঝতে পেরে অন্যমনস্ক হয়ে পড়ল আশরাফ। তারপর সে ভাবল, উপত্যকা থেকে বেরিয়ে যাওয়া মানেই যে বেঁচে যাওয়া, তাও তো নয়। ওদের মধ্যে এক বা একাধিক লোককে না দেখলে চারদিকে খোঁজাখুঁজি শুরু করবে শত্রুরা। অ্যাকুয়েডেক্টটা দেখে বুঝতে বাকি থাকবে না কি ঘটেছে। চারপাশে 100 মাইল শুধুই মরুভূমি। পায়ে হেঁটে কত দূরই বা যাওয়া সম্ভব? খুব বেশি হলে 1 ঘন্টা মুক্ত থাকতে পারবে ওরা। সোহানা ও রানা আলাপ করছে, কিন্তু সেদিকে খেয়াল নেই আশরাফের। হঠাৎই শুনতে পেল রানা বলছে, ইতিমধ্যে আমি তীর ধনুক তৈরি করে ফেলি। আশা করছি কাল রাতের মধ্যে একটা উপায় পেয়ে যাব আমরা। হ্যাঁ, বলল সোহানা, আমারও তাই ধারণা। অস্বাভাবিক শান্ত ও ঠান্ডা লাগলো ওকে। এখনো 0.5 ঘন্টাটাক সময় আছে। ধনুকটার কাজ শেষ করতে পারবো বলে মনে হয়, বলল রানা। ভালো কথা। আমাদের কাছে ছোটখাটো যেসব অস্ত্র আছে সব গর্তের ভেতর লুকিয়ে রাখতে হবে, ফলকগুলোর নিচে। এখনো সার্চ করিনি, তবে করতে কতক্ষণ? ঠিক আছে, মাথা ঝাঁকালো সোহানা। যাই, আমিই রেখে আসি। বিছানা ছেড়ে বড় কামরাটার দিকে এগোলো রানা। ছোট কামরা থেকে রানা বেরিয়ে যাচ্ছে। ওর গমনপথের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকলো সোহানা। রানা অদৃশ্য হয়ে যাবার পরও সেদিকে তাকিয়ে থাকলো ও। তারপর মৃদু কণ্ঠে বলল, আশরাফ, এখন তুমি আমার কথা শুনছো? সরি, তুমি ধরে ফেলেছো, একটু আনমনা হয়ে পড়েছিলাম। রানা কি বলল শুনেছো? জানতে চাইল সোহানা। কাল রাতের মধ্যে একটা উপায় পেয়ে যাব আমরা। হ্যাঁ, শুনেছি। তোমারও তাই ধারণা? যদিও আমি বুঝতে পারছি না। আশরাফকে থামিয়ে দিল সোহানা। তোমার বুঝি কাজ নেই? তোমাকে যা করতে বলা হবে তাই তুমি করবে। ইয়েস ম্যাম। সোহানা হাসল না। ওর চোখে এমন একটা দৃষ্টি ফুটে উঠল যেন দূরে কোথাও তাকিয়ে আছে। পাইথনের প্ল্যানটা বুঝতে পারছো? উত্তরের জন্য থামল না ও। আমার ধারণা খুব বড় ধরনের একটা মজা পাবার আয়োজন করছে সে। এটা তার গোপন প্ল্যান, মনে লালন করছে আর পুলক অনুভব করছে। বেশ লম্বা একটা সময় অপেক্ষা করে আছে, ধৈর্য প্রায় শেষ। এবার ঘটনাটা ঘটাবে সে। ঠিক বলেছ। আশরাফের মুখের ভেতরটা শুকিয়ে গেল। ঘটনাটা কি হতে পারে বলে তোমার ধারণা? সেটা পরিষ্কার, বলল সোহানা। হঠাৎ যেন দপ করে জ্বলে উঠল ওর চোখ দুটো। আমিও জানি কি সেটা, বলেই ফুপিয়ে উঠল জেনি। তাড়াতাড়ি জেনির একটা হাত ধরে ফেলল সোহানা। চিন্তা করো না জেনি,
কারণ ঘটনাটা আমি ঘটতে দিচ্ছি না। কি ঘটবে? কষ্ট করে একটা ঢোক গিলল আশরাফ, ফিসফিস করে জানতে চাইল। পাইথনের প্ল্যানটা রানাকে নিয়ে, বলল সোহানা। মৃদু চাপ দিল জেনির হাতে। ঘটনাটা যাতে না ঘটে তার একটা উপায় বের করেছি আমি। তোমাদের সেটা এখনই জানার দরকার নেই। আবার আশরাফের দিকে তাকালো ও। আমাদের মধ্যে একমাত্র তুমি পাইথনের কাছাকাছি থাকতে পারছো। তুমিই তার মেজাজ সবচেয়ে ভালো বোঝো আশরাফ। আমি চাই সে কোনো ঝামেলা পাকাতে চাইছে এটা বুঝতে পারার সাথে সাথে আমাকে তুমি জানাবে। ঠিক ঠিক আছে। আবার ঢোক গিলল আশরাফ। কিন্তু জানাবো কিভাবে? মানে তোমার সাথে যদি কথা বলার সুযোগ না পাই? যে কোনো একটা সিন ক্রিয়েট করবে। ভান করবে পাথরে হোঁচট খেয়েছো, এক পায়ে লাফাবে, পরিস্থিতি বুঝে একটা কিছু করলেই হবে। মাথা ঝাঁকালো আশরাফ। সময় কিন্তু হয়ে এসেছে। আজ পাইথন মৃত্যু নিয়ে আলোচনা করছিল আমার সাথে। বলছিল মানুষকে মরতে দেখলে তার ভালো লাগে। আমার মনে হয় ঘটনাটা যে এবার ঘটবে এটা তার একটা লক্ষণ। কথা না বলে চিন্তা করছে সোহানা। তোমার প্ল্যানটা কি বলবে না আমাদের? এক মুহূর্ত পর জিজ্ঞেস করলো আশরাফ। লক্ষ্য করলো নিঃশব্দে চোখ মুছছে জেনি। সোহানার কথা শুনে মনে হলো আশরাফের প্রশ্নটা শুনতে পায়নি ও। রানা জানতে চাইছিল বিল ওয়াটসন প্লেন নিয়ে কাল আসবে কিনা। কালই তো আসবে, তাই না? আসার তো কথা। লক্ষ্য করছে অতিরিক্ত খাবার আর পানি নিয়ে একদিন পর পর আসছে সে। কাল রাতে এসেছিল। আমাকে খুলে বলেনি, তবে মনে হয় রানারও একটা প্ল্যান আছে। অন্যমনস্কভাবে বলল সোহানা। খানিক পর যেন গা ঝাড়া দিয়ে চিন্তার জগৎ থেকে বেরিয়ে এলো ও। মৃদু হেসে জেনির কাঁধে একটা হাত রাখলো। এত মন খারাপ করে থেকো না তো তোমরা দুজন। আমার মন সত্যি খারাপ, অনুযোগের সুরে বলল আশা। কারণ প্ল্যানটা তুমি বলছো না। যাই ঘটুক বিস্ময়ের ধাক্কাটা সামলে নেওয়ার চেষ্টা করবে। আমার কাজে কোনো রকম বাধা দেবে না। শুধু মনে রেখো, অন্য কোনো উপায় নেই। আশরাফের অস্বস্তি এক পলকে উদ্বেগে পরিণত হলো। শিরদাঁড়া খাড়া হয়ে গেল তার। এটা কোনো উত্তর হলো না। জানি, সত্যি আমি দুঃখিত। কিন্তু এই মুহূর্তে আর কিছু বলা সম্ভব নয়।